মারা গেল মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু। হাসপাতালে ২ সপ্তাহের জীবন মৃত্যু লড়াইয়ের অবসান, প্রধান উপদেষ্টার শোক। সময় বাড়িয়েও সাগরে জ্বালানি অনুসন্ধানে বিদেশি কোম্পানির সাড়া মেলেনি। বাপেক্সেই মজুদ জানতে জরিপ চালানোর পরামর্শ। শ্যালো সির গ্যাসগুলো আনতে যে খরচ যাবে, ডিপ সির গ্যাসগুলো আনতে তার দ্বিগুণ তিনগুণ খরচ যাবে। এই ক্যাটাগরির যে রিজার্ভ আছে অয়েল অ্যান্ড গ্যাস, সেইখানে তারা ইনভেস্ট করে। বিকেলে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব। কাল প্রধান উপদেষ্টার সঙ্গে উখিয়া ক্যাম্প পরিদর্শন, দ্রুত প্রত্যাবাসনের দাবি রোহিঙ্গাদের। এনআইডিএসিতে রাখতে অনড় কর্মকর্তারা, না হলে বুধবার থেকে সারা দেশে ৩ ঘন্টা বন্ধ থাকবে সেবা। পিলখানা হত্যার বিস্ফোরক মামলায় প্রায় ৩০০ আসামির জামিন নিয়ে আদেশ বিকেলে। কেরানীগঞ্জে অস্থায়ী কারাগারের সামনে অপেক্ষায় স্বজনরা। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তানজিম শাফিন। মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসামিদের দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন তিনি। দুপুরে ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। আইএসপিআর জানিয়েছে, সম্মিলিত সামরিক হাসপাতালের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। আজ সকালেও তার 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ ভর্তি করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ১ মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশুটি ধর্ষণের শিকার হয়। পরে এই ঘটনায় শিশুটির ভগ্নিপতি ও বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তার করা হয়। শিশুটিকে ধর্ষণের পর গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। সারা দেশে আলোড়ন তুলেছে মাগুরায় এই ধর্ষণের ঘটনাটি। এই নিয়ে আরও জানাতে মাগুরা থেকে যুক্ত হয়েছেন বিশ্বজিৎ বাপি। বাপি, জানাবেন শিশুটির মৃত্যুতে স্থানীয় জনগণের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখা গেছে? পরিবারের কারোর সঙ্গে কথা হয়েছে কিনা আপনার? ধন্যবাদ। আমরা যেটা বলছি যে মাগুরার যে আলোচিত যে শিশু আসিয়া, সেই আসিয়া কিন্তু আজ দীর্ঘ যে ৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু আজকেই সে মারা গেছে। আমরা জানতে পেরেছি তার পরিবারের পক্ষ থেকে যে আজ এই কিছুক্ষণ আগেই কিন্তু এই শিশু আসিয়া কিন্তু ঢাকা যে সামরিক হাসপাতালে সেখানে কিন্তু মারা গেছে। তা আসিয়ার যে মৃত্যুর খবরে কিন্তু শুধু মাগুরা নয়, গোটা দেশ কিন্তু শোকে স্তব্ধ হয়ে গেছে। শিশু আসিয়া যে মাগুরায় সে কিন্তু প্রথমেই কিন্তু এই মাগুরা যে আমরা যে হাসপাতালের সামনে দাঁড়িয়েছি, এই মাগুরা হাসপাতালেই কিন্তু তাকে ধর্ষণের পর প্রথমে কিন্তু এই মাগুরা হাসপাতালেই কিন্তু তাকে ভর্তি করা হয়। এখান থেকে কিন্তু তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে, সেখান থেকে প্রথমে ঢাকা মেডিকেলে, সেখান থেকে সম্মিলিত যে সামরিক হাসপাতালে কিন্তু তাকে ভর্তি করা হয়। সেখানে সে কিন্তু আজ মারা যায়। আপনারা জানেন যে এই শিশু আসিয়া মৃত্যুর পর থেকেই কিন্তু মাগুরা সহ সারা দেশ কিন্তু তার এই ধর্ষণের প্রতিবাদে কিন্তু সারা দেশ কিন্তু উত্তাল হয়ে আছে। এবং তার পর্যায়ে কিন্তু মাগুরায় কিন্তু আজ 1 সপ্তাহ ধরেই কিন্তু বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়ে আসছে। তাদের একটাই দাবি যে এই শিশু আসিয়া কি অন্যায় করেছিল, কেন তাকে এরকম
জীবন দিতে হলো। তো মাগুরায় যে সমাবেশ এবং যে বিক্ষোভ মিছিল, এই মিছিলে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু অংশ নেয় এবং বিভিন্ন রাজনৈতিক শ্রেণী পেশার মানুষ কিন্তু এই মিছিলে কিন্তু অংশ নেয়। এর মধ্য দিয়েই মাগুরা কিন্তু গত কয়েকদিনের মধ্যেই যে জেলা জজ আদালতের সামনে, থানার সামনে, কখনো বা হাসপাতালের সামনে, কখনো বা রাজপথে মাগুরাবাসী কিন্তু আন্দোলন করে যাচ্ছে। তাদের কিন্তু একটাই দাবি ছিল যে এই শিশু আসিয়ার মতন আর কোনো শিশুকেই যেন এইরকম করে তাদের কিন্তু এই মর্মান্তিক ঘটনা তাদের জীবনে যেন না আসে। তাদের এই ছিল মাগুরা হাসপাতালের সামনে থেকে সর্বশেষ। ধর্ষণের শিকার শিশু মৃত্যুর ঘটনায় শোকের ছায়া মাগুরায়, জানাচ্ছিলেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। 90 দিনের মধ্যে ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নারী অধিকার আন্দোলন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে অংশ নেন কয়েকশো নারী। এ সময় নারী ও কন্যা শিশু নির্যাতন বন্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করার দাবি জানানো হয়। দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে যথাসময়ে দৃষ্টান্তমূলক শাস্তি চান বিক্ষোভকারীরা। তারা বলেন, বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করতে হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধে 6 দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। এই ক্ষেত্রে শরিয়া আইনের দণ্ডগুলা যথেষ্ট কঠোর। আসলে কঠোরতা অবলম্বন না করলে এই ধরনের পাশবিক এবং এই ধরনের বিভৎস কার্যক্রম কমবে বলে মনে হয় না। নারী ও কন্যা শিশুর প্রতি এই পাশবিক অত্যাচার দমনে কঠোর দণ্ডবিধি প্রয়োগ করতে হবে। আগে অ্যাসিড ছোড়ার খুব প্রবণতা ছিল, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পরে অ্যাসিড নিক্ষেপ যেমন কমেছে, আমরা আশা করব ধর্ষকদের, নারী শিশু নির্যাতনকারীদের জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ মঞ্চের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ করেছেন প্ল্যাটফর্মটির নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা থাকার পরও তাদেরকে শাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে। দেশে জনজীবনের নিরাপত্তা নেই, পুলিশ সেগুলোর জন্য বদার্ড না। পুলিশ কোথায় গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে সেগুলোকে হামলা করছে, মিথ্যে মামলা দিল, এরকম অতর্কিত হামলা চালালো এবং এটা কার উদ্দেশ্যে এবং কার নির্দেশে চালালো এটা একটু খতিয়ে দেখা দরকার। কারণ পুলিশের পেজ থেকে যে খণ্ডিত ভিডিও প্রচার করা হচ্ছে সেটা পুরোপুরি অপপ্রচার। সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পার্শ্ববর্তী এলাকার পর এবার শাহবাগ ও কাকরাইল মোড়েও সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা সহ ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্টু রোডে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশে আইনের ৭৬-২৯ ধারা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই গণবিজ্ঞপ্তি বহাল থাকবে। ৩ মাস সময় বাড়িয়েও সাগরে গ্যাস অনুসন্ধানে আগ্রহী হয়নি আন্তর্জাতিক তেল গ্যাস অনুসন্ধানকারী কোম্পানিগুলো। অনাগ্রহের বিষয়ে মতামত পেলে দরপত্রের মডেল সংস্কার করার কথা জানিয়েছে পেট্রোবাংলা। আর আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে সাগরের ভিন্ন ভিন্ন ব্লকে আলাদা পিএসসি মডেল তৈরির পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। বলছেন, বাপেক্সের মাধ্যমে ত্রিমাত্রিক জরিপ চালিয়ে মজুদ গ্যাসের পরিমাপ জানা সম্ভব। বিস্তারিত মাজহার মাহবুবের প্রতিবেদনে। সাগরের গ্যাস অনুসন্ধানে গত বছর 7টি আন্তর্জাতিক কোম্পানি পেট্রোবাংলার দরপত্র কিনলেও শেষ পর্যন্ত কেউই অনুসন্ধানে নামেনি। 3 মাস সময় বাড়ালেও দরপত্র কেনেনি নতুন কোনো কোম্পানিও। 2012 ও 14 সালে ভারত মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হলেও গ্যাস উত্তোলনে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি প্রতিবেশী দেশগুলো। যদিও 2016 সালের দরপত্র আহ্বানে সাড়া না পেয়ে 2019-এ নতুন পিএসসি তৈরি করে পেট্রোবাংলা, যা চূড়ান্ত হয় 2023-এ। এ মডেলে সাগরের সম্ভাবনাময় 26টি ব্লক তুলে ধরলেও সাড়া মেলেনি অনুসন্ধানে।
পেট্রোবাংলা বলছে, সবশেষ গত বছর মার্চ থেকে সেপ্টেম্বরের দরপত্রে গভীর সমুদ্রে 15টি ও অগভীরে 9টি ব্লকে দরপত্র আহ্বান করা হয়েছিল। আগ্রহ দেখানো যুক্তরাষ্ট্র, নরওয়ে, ফ্রান্স, জাপান, চীন, সিঙ্গাপুর ও ভারতের বেশ কয়েকটি কোম্পানির মধ্যে বহুমাত্রিক জরিপের তথ্য কেনে শেভরন, এক্সন মোবিল, ইনপেক্স, সিনুক ও জোগম্যাক। তবে কেন কোম্পানিগুলো অনুসন্ধানে আসেনি তা জানতে চিঠি দিয়েছে পেট্রোবাংলা। তাদের মতামতের ভিত্তিতে সংশোধন হবে পিএসসি মডেল। চিঠি পাঠিয়েছি যে আপনাদের মতামতটা দেন যে কেন ড্রপ করেন নাই, আমাদের টেন্ডারের কন্ডিশনসগুলো আপনাদের কোনো ডিফিকাল্টিজ আছে কি না বা কোনো কন্ডিশনস অতিরিক্ত যোগ করতে হবে কি না। তাদের মতামতটা পেলে আমরা যদি আমাদের দেশের জন্য উপকারী হয় আমরা আরেকবার টেন্ডারে যেতে চাই। বাংলাদেশের ভূতত্ত্ব জরিপের তথ্যমূল্য 5 থেকে 6 কোটি টাকারও বেশি। কতটুকু এলাকা জুড়ে কি পরিমাণ গ্যাস মজুদ আছে এবং তার পেছনে বিনিয়োগ লাভজনক হবে কিনা তার নির্দিষ্ট পরিসংখ্যানের ওপর ভিত্তি করে গ্যাস অনুসন্ধানে আগ্রহী হয় আন্তর্জাতিক কোম্পানিগুলো। ভাবতে হয় লভ্যাংশ ও অংশীদারিত্ব নিয়ে। কিন্তু পর্যাপ্ত তথ্য না থাকলে এত মূল্যে আন্তর্জাতিক কোম্পানিগুলো দরপত্র কেনায় আগ্রহী হয় না বলে মত জ্বালানি বিশেষজ্ঞদের। শ্যালো সির গ্যাসগুলো আনতে যে খরচ যাবে, ডিপ সির গ্যাসগুলো আনতে তার দ্বিগুণ তিনগুণ খরচ যাবে। ওখানে পাইপলাইন করাও সম্ভব না, ট্রান্সপোর্টেশন খরচ। পিএসসিকে 2 ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে ডিপ সির জন্য পিএসসি, ওটার জন্য একটা, এবং শ্যালো সির জন্য পিএসসি। একটা ডেটা সেট 6 কোটি টাকা করছে, কিন্তু তারা তো এই ডেটা কিনে করবে না, আইওসিগুলো তো আসবে না এত টাকা দিয়ে, কারণ হইতে পারে না হইতে পারে। 1P, 2P, 3P ক্যাটাগরির, এই ক্যাটাগরির যে রিজার্ভ আছে অয়েল অ্যান্ড গ্যাস, সেইখানে তারা ইনভেস্ট করে। গ্যাস অনুসন্ধানে বাড়াতে হবে নিজস্ব সক্ষমতা। তাই দেশীয় কোম্পানি বাপেক্সের মাধ্যমে 3D জরিপ চালিয়ে সাগরে কি পরিমাণ গ্যাস আছে তার যথাযথ জরিপ চালালে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আকৃষ্ট করা সম্ভব হবে বলে মত সংশ্লিষ্টদের। মাঝের মাহবুব, এখন, ঢাকা। বিকেলে ঢাকায় আসার পর কাল উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ক্যাম্প পরিদর্শন এবং একাধিক বৈঠক শেষে রোহিঙ্গাদের সাথে নিয়ে ইফতার ও মতবিনিময় করবেন তারা। এই সফরকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন রোহিঙ্গারা। দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইনে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা এবং বর্তমানে খাদ্য সহায়তা স্বাভাবিক রাখা সহ নানা দাবি জানাবেন রোহিঙ্গা নেতারা। মন্তব্যযোগ্য প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। উখিয়া ও টেকনাফে 33টি আশ্রয় শিবিরে 12 লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস। 2017 সালে ব্যাপক অনুপ্রবেশের পর 8 বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। উল্টো বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে কয়েক মাসে রাখাইন থেকে পালিয়ে এসেছে আরও 60,000-এরও বেশি রোহিঙ্গা। এদিকে ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা $12.5 থেকে কমিয়ে $6 নিয়ে আসার ঘোষণায় উদ্বেগে রোহিঙ্গারা। তহবিল সংকটে শিশু শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া, স্বাস্থ্যসেবা থেকে রোহিঙ্গাদের বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে আগামী শুক্রবার উখিয়ায় আশ্রয় শিবির পরিদর্শনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তাদের এই সফরে প্রত্যাবাসন ইস্যুতে অগ্রগতি আসবে বলে মনে করছেন কমিউনিটির নেতারা। কিন্তু আজ যাইলে খালি ধরাই দিয়ে এটা আর কান আমার সেফ নাই, আর রেসপন্সিবিলিটি হল যে ইউএন, তো ইউএন এ আর কানত যদি সে রোহিঙ্গা কান আর একটু বিধি সেফ জুম করে আর তো যাইলে আর ফিরিয়ে আনো উড়িব। সফরটিকে ঐতিহাসিক মনে করছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। এর মাধ্যমে রোহিঙ্গাদের সঙ্গে যে বিশ্ব সম্প্রদায়ের পাশে আছে এবং বাংলাদেশে তাদের পাশে রয়েছে, এই আস্থা রোহিঙ্গাদের মধ্যে তৈরি হবে। আমাদের দুইটাই প্রত্যাশা, একটা হচ্ছে ভলান্টিয়ারি রিপার্টিশনটা যাতে দ্রুত গতিতে হয়, পাশাপাশি রোহিঙ্গাদের ফেরত না যাওয়া পর্যন্ত ওদের যে রেশনের ব্যবস্থাটা যাতে আগের জায়গায় চলে যায়। বাংলাদেশের সরকার প্রধান এবং জাতিসংঘের প্রধান একসাথে লাখো রোহিঙ্গার সাথে ইফতারের মাধ্যমে রোহিঙ্গাদের মনেও এই কনফিডেন্স তৈরি হবে যে তাদের পাশে বাংলাদেশও সারা বিশ্ব সম্প্রদায় রয়েছে। পরিদর্শনের পাশাপাশি একাধিক বৈঠকে অংশ নেবেন তারা। এরপর ইফতার করবেন লাখো রোহিঙ্গার সঙ্গে। তাই কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিমানবন্দর থেকে ক্যাম্প পর্যন্ত এবং আমাদের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে আমাদের 1200 ফোর্স এখানে ডেপ্লয়মেন্ট থাকবেন।
এখানে সাদা পোশাকের ট্রাফিক, স্ট্রাইকিং, মোবাইল পার্টি, পিকেট, কয়েকটি স্তরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। এর আগে 2018 সালের 2 জুলাই নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে উখিয়া ক্যাম্পে আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এখন কক্সবাজার। বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 239 আসামির জামিন আবেদনের আদেশ দেওয়ার কথা জানিয়েছেন আদালত। সকালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ আদালতে শুনানি হয়। এদিন আদালতে সাক্ষ্য দেন অবসরপ্রাপ্ত মেজর আবু সাইদ খান। এরপর তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এ নিয়ে এই মামলায় সাক্ষ্য দিলেন 287 জন। পিলখানায় হত্যাকাণ্ডের মামলায় 834 জন আসামির মধ্যে এখন পর্যন্ত জামিন পেয়ে মুক্তি পেয়েছেন 178 জন। শুনানি ও জামিন আদেশ ঘিরে কারাগারের প্রধান ফটকে ভিড় করেন স্বজনরা। কারাগারে থাকা জওয়ানদের জামিনের দাবিতে মানববন্ধন করেন তারা। এদিকে জামিন শুনানি বিলম্বিত হওয়ার জন্য একে অপরকে দায়ী করেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। 287 জনের মধ্যে এই আজকে যারা বিচার প্রার্থী জামিনের দরখাস্ত যাদের আছে তাদের অনেকের নাম আসছে, কয়েকশো আসামি নাম আসছে সাক্ষীতে। কাজেই প্রিভিয়াস মামলায় খালাসপ্রাপ্ত হয়েছে সেইটা এই মামলায় আর গুরুত্ব বহন করে না, যেহেতু বর্তমান মামলায় তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ এসেছে। মাননীয় আদালত নিশ্চয়ই এগুলি বিবেচনা করবেন। এই দাবিটা আমরা ভিকটিম পরিবারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি। এই মামলায় যারা নিহত হয়েছেন তারা যেমন ভিকটিম, সেই পরিবারগুলো যেমন ভিকটিম, অনেক আসামি, নির্দোষ আসামি যারা খালাস পেয়ে 16 বছর জেলে আছে, যাদের বিরুদ্ধে হত্যা মামলা প্রমাণিত হয় নাই, এইরকম প্রায় 256 জন আসামি যাদের 10 বছরের সাজা হয়েছিল, তারাও কিন্তু এই মামলায় ভিকটিম। এবং আমি পরিষ্কার করে বলছি যে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সাক্ষীরা নিরপেক্ষভাবে তারা সাক্ষ্য প্রদান করছে। এনআইডি নিজেদের কাছে রাখতে অনড় অবস্থানে ইসি। মঙ্গলবারের মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। আর তা না হলে বুধবার থেকে সারা দেশে সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে তারা। একই দাবিতে সারা দেশের নির্বাচন অফিসগুলোতে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করছেন ইসির কর্মকর্তারা ও কর্মচারী। মিয়া আমিরুল জানাচ্ছেন বিস্তারিত। আমাদের এই ভোগান্তি দায়ভার কে নিবে বলেন তো? এই যে আমরা প্রবাসী যাব, আমাদের এনআইডি কার্ডের কারণে আমাদের পাসপোর্ট হচ্ছে না। আমরা কেন চুরি করতে আসছি? সেবা নিতে আসছি, তুই সেবা দিবি। আমরা সেবা নিতে আসছি না, আমরা সেবা নিতে আমার উপর ধমক দেয়, পুলিশে দে, ওরা থানায় দে। কেন ওকে আমার পুলিশ দেবো? এনআইডি সেবা প্রত্যাশীদের এমন অভিযোগ প্রতিনিয়ত দেখা যায়। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণ সহ বিভিন্ন ক্ষেত্রে নাগরিকের তথ্য উপাত্ত বিশ্লেষণে জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত কাজ করে আসছে। সম্প্রতি সংস্কার কমিশনের সুপারিশে এনআইডি সেবা সিভিল রেজিস্ট্রেশন কমিশনের নেওয়ার যে প্রস্তাবনা এসেছে, এ নিয়ে অসন্তোষ নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা। গত 5 মার্চ প্রধান নির্বাচন কমিশনারের অফিস কক্ষের সামনে অবস্থান নেয় ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি, এই সেবা ইসির বাইরে গেলে নির্বাচন হুমকির মুখে পড়তে পারে। এ নিয়ে ইসির পক্ষ থেকে সরকারকে চিঠি পাঠানো হলেও খুব একটা সাড়া না মেলায় আবারও ক্ষুব্ধ তারা। এনআইডি সেবা ইসিতে রাখতে বৃহস্পতিবার নির্বাচন ভবনের সামনের সড়কে 2 ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করে ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এতে ইসি সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এই সময় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আসাদুজ্জামান বলেন, যেখান থেকে এনআইডি জন্ম হয়েছে সেখান থেকে এনআইডি সরিয়ে নিলে এর অপমৃত্যু ঘটবে। এতে বিড়ম্বনার ভোগান্তিও বাড়বে কয়েক গুণ। এটা শুধু আমাদের একার দাবি না, আমি আগে বলছি, এটা আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের দাবি নয়। এটা 13 কোটি মানুষের দাবি, যাদের তথ্য আমাদের ডাটাবেসে রাখা হয়েছে। এই ডাটাবেস যাতে কোনো নষ্ট না হয়, এনআইডি নষ্ট না হয়, সেইটাই হলো আমাদের মূল দাবি। এটা আগামী মঙ্গলবার থেকে সরকার এনআইডি নিয়ে সিদ্ধান্ত বাতিল না করলে বুধবার সারা দেশে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত অর্ধ দিবস অপারেশন হল পালন করবে ইসির কর্মকর্তা কর্মচারীরা। আপনারা যারা ব্যবহার করতে চান, আসেন না আমরা এটাতে শামিল হই। একটাই ডেটাবেস থাকবে বাংলাদেশে, আমাদের পরিচিতি একটাই হবে। এই ডেটাবেস থেকে আমাদের পরিচিতি, অর্থাৎ এনআইডি বা ইউআইডি যাই বলি, এই ডেটাবেস থেকেই তৈরি হবে। যদি এক্সপানশন লাগে, কোথাও যদি কোনো সিকিউরিটি প্রশ্ন থাকে, আমরা সেটা সমাধান করতে পারি, সরকার সে বিষয়ে উদ্যোগ নিতে পারেন। পরে এই বিষয়ে ব্রিফ করেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমাদের এই কারণে থাকা উচিত যে এই ব্যবস্থাটা আমরা গড়ে তুলেছি 2007 সাল থেকে। আমাদের কারিগরি দক্ষতা আছে, আমরা এখান থেকে কাম্য সেবা
দিচ্ছি এবং এখান থেকে যে সেবা সম্প্রসারণের যে ক্ষেত্রগুলো সেটাও তৈরি করছি। কাজেই একটা যেটা প্রতিষ্ঠিত পদ্ধতি সেই পদ্ধতিটাকে আবার নতুন করে গড়ে তোলার থেকে বরং যে পদ্ধতিটা প্রতিষ্ঠিত সেই পদ্ধতিটাকে সম্প্রসারণ করাটাই যৌক্তিক বলে আমরা কমিশন থেকে মনে করা হয়েছে এবং সেই কারণেই আমরা এই কথাটাই বারবার করে বলছি যে এটা কাম্য। এখন এদিকে দেশের বিভিন্ন নির্বাচন কার্যালয় চত্বরে একই কর্মসূচি পালিত হয়। এ সময় জাতীয় পরিচয়পত্র সেবা কমিশনের অধীনে রাখতে 9 দফা দাবির যৌক্তিকতা তুলে ধরা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ভোটার তালিকা থেকে এনআইডি ডাটাবেজ আলাদা করার কোনো সুযোগ নেই। মিয়া আমিরুল, এখন, ঢাকা। এক দশকে অন্তত 1 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত হয়েছেন। লক্ষণ প্রকাশ না পাওয়ায় 80% কিডনি বিকল হবার পর বুঝতে পারেন রোগীরা। শুরুতেই ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ নির্ণয় সহ চিকিৎসা নিশ্চিত করা গেলে অর্ধেকের বেশি রোগীর কিডনি বিকল রোধ সম্ভব। তবে ঘরে বসে ডায়ালাইসিস জনপ্রিয় করা গেলে বিকল কিডনি দিয়েও মানুষ কর্মজীবন চালিয়ে নিতে পারবেন বলে মত বিশেষজ্ঞদের। বিশ্ব কিডনি দিবসে মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদন। মায়ের দেয়া কিডনিতে 3 বছর সুস্থ থাকার পর আবারও কিডনি বিকল হয়েছে আশরাফের। বাইং হাউসের কোয়ালিটি অডিটর হিসেবে 2.5 লাখ টাকা বেতন পেলেও হারিয়েছেন চাকরি। গত 12 বছরে 60 লাখ টাকা শেষ হয়েছে। কিডনি দাতার সংকটে খণ্ডকালীন চাকরি করে 2 সন্তান ও স্ত্রী নিয়ে তীব্র কষ্টে জীবন পার হচ্ছে তার। ডায়ালাইসিস করির বিধায় আমাকে কোম্পানিগুলো অ্যালাউ করতেছে না। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগলেও বুঝতে পারেননি আশরাফ। একইভাবে 15 বছর ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ শেষ পর্যন্ত কিডনি বিকল করেছে নাজমা বেগমের। গবেষণা বলছে, লক্ষণ প্রকাশ না পাওয়ায় 80 থেকে 85 ভাগ কিডনি বিকল হওয়ার পর টের পান ভুক্তভোগী। যে সমস্ত ব্যক্তিদের আসলে ডায়াবেটিস আছে অথবা নিজের ডায়াবেটিস নাই কিন্তু বংশে ডায়াবেটিস বা প্রেশার আছে, তাদের নিয়মিতভাবে চেক আপ করা উচিত। একজন ডায়ালাইসিসের রোগীর প্রতি মাসে গড়ে 46,000 টাকা খরচ হওয়ায় ভুক্তভোগীদের একটি বড় অংশ অল্প সময় পরই বিনা চিকিৎসায় মারা যান। সরকারি যে সকল সেন্টারে 5 থেকে 700 টাকায় ডায়ালাইসিস করা যায়, সেখানে প্রতি বছর হাতে গোনা রোগী জায়গা করে নিতে পারেন। এক্ষেত্রে যদি কোনো রোগী মারা যায় অথবা কোনো রোগী যদি ঢাকার বাইরে চলে যায়, কোনো রোগী যদি ডিসকন্টিনিউ করে, সেই ক্ষেত্রে হয়তো আমরা 2-4 জন রোগী নতুন করে ঢুকাতে পারি। ডায়ালাইসিস ছাড়াও কিডনি রোগীকে প্রতিদিন 8 থেকে 10টি ওষুধ খেতে হয়। ওষুধ কোম্পানির দাবি, সরকার এই ওষুধগুলোতে শুল্ক কর মওকুফ করলে কমবে দাম। তবে চিকিৎসকরা বলছেন, সরকার ও ওষুধ কোম্পানি দুপক্ষকেই ছাড় দিতে হবে দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে। যদি ডায়ালাইসিস একজন লোক নেয়, সেই লোকই তো বাকি 7টা ওষুধ খাচ্ছে, তাহলে সেই ওষুধগুলো নিতে কেন আমরা বিতরণ পর্যায়ে এবং উৎপাদন পর্যায়ে আমরা ভ্যাটকে প্রত্যাহার করব না? পার্টিকুলার ট্রান্সপ্লান্ট রোগী এবং কিডনি ডায়ালাইসিস রোগীদের যেসব ওষুধপত্র লাগে এদের ট্যাক্স একদম মওকুফ করা যেতে পারে। যে আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো ট্যাক্রোনিমাস, মাইক্রোফেনোলেট, এই দুটো খুবই ইম্পর্টেন্ট ওষুধ, এই দুটা ডায়ালাইসিস রিলেটেড যেসব ওষুধ সবচেয়ে মিনিমাম খরচ যাতে আমাদের সম্ভব। তবে উন্নত বিশ্বের মতো বাংলাদেশে পেরিটোনিয়াল তথা ঘরে বসে ডায়ালাইসিস জনপ্রিয় করা গেলে কমবে রোগীর আনুষঙ্গিক খরচ, সচল থাকবে রোগীর কর্মক্ষমতাও। এক্ষেত্রে ওষুধ কোম্পানিগুলোকে দেশেই ফ্লুইড তৈরির আহ্বান এই বিশেষজ্ঞের। ইনসেপ্টের সাথে কথা বললাম, একটা মিটিং করলাম, তো ইনসেপ্টের মুক্তাদির আমাকে বললেন যে ভাই, আমি এবার আপনাদেরকে বানিয়ে দেব। ইনসেপ্টটা যদি $1 বা $2 পিডি ফ্লুইড করতে পারে, তাহলে এক্সপেন্স এত কমবে যে মানুষের আর আগের মতো কষ্ট হবে না। মাত্র 1 দশকের ব্যবধানে 1 কোটি বেড়ে কিডনি রোগীর মোট সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে। কিন্তু হতাশার খবর হলো 92% অর্থের অভাবে শেষ পর্যন্ত কিডনি ডায়ালাইসিস সেবা চালিয়ে নিয়ে যেতে পারেন না এবং অনেকেই মৃত্যুর শিকার হন। তাই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগতে থাকা রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে এবং যাদের বয়স 30 হয়েছে অন্তত একবার কিডনি পরীক্ষা করার জোর আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। ইন্টার্ন চিকিৎসকদের প্রধান দাবি পূরণ হলেও বাকি 4 দফা দাবিতে এখনও কর্মবিরতি চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। বর্তমানে হাসপাতালগুলোর আউটডোর সেবা চালু হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি চিকিৎসা সেবা, যাতে চিকিৎসা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। তবে স্বাভাবিক হয়েছে কুমিল্লা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রম। সহকর্মীদের তথ্য ও ছবিতে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে প্রতিদিন রোগী ভর্তি হন 2 থেকে 2,500। আর সেসব রোগীদের সেবাদানে স্থায়ী চিকিৎসকদের পাশাপাশি কাজ করেন 180 জনের বেশি ইন্টার্ন চিকিৎসক। কর্মবিরতিতে গত কয়েকদিনের আউটডোর সেবা বন্ধের পর বৃহস্পতিবার সকাল থেকে চালু হয়েছে সেই সেবা। তবে বাকি 4 দাবি মেনে না নেয় এখনো কাজে যোগ দেননি ইন্টার্ন চিকিৎসকরা। এই কারণে নিরবিচ্ছিন্ন সেবা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। এদিকে ডাক্তারদের কর্মসূচিতে পুলিশের হামলা, লাঠিচার্জের প্রতিবাদ ও বাকি 4 দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। বাকি দাবিগুলোর জন্য আমরা স্বাস্থ্য সচিবের কাছে আমরা গিয়েছিলাম, কিন্তু ওইখানে গিয়ে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এই ঘটনার জন্য আমরা আমাদের পরবর্তী কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। ডাক্তারদের উপর কেন লাঠিচার্জ হবে, এটা আমরা কোনোভাবে মেনে নিব না। ইন্টার্নদের গ্রুপ আছে, তারা কিন্তু নিয়মিত ইমার্জেন্সিতে আমাদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এন্ড কথা হচ্ছে, দেশে যেহেতু স্বাস্থ্য সংস্কার চলতেছে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। একই চিত্র ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেরও। সকালে আউটডোরে রোগী দেখা শুরু হলেও 9টার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা বন্ধ করে দেন আউটডোর সেবা। এতে চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। আধা ঘন্টা বন্ধ থাকার পর আবারও আউটডোর সেবা চালু হলে ডাক্তাররা রোগী দেখা শুরু করেন। তবে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ না দেয় রোগীর সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। মানে 8টার দিক দিয়ে আসছি, মানে আউটডোর আর কি করবো। আমার ছেলে আছে, আমি কিন্তু ওই যে ডাক্তার এখনো বসে নাই। একই দাবিতে নিজেদের সকল কার্যক্রম বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি পালন করছে সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। প্রায় 200 ইন্টার্ন চিকিৎসক গেল 5 দিন ধরে কর্মবিরতিতে থাকায় রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। এছাড়া ডাক্তার স্বল্পতায় ব্যাহত হচ্ছে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা। ডাক্তারের সমস্যা, ডাক্তার সময় হলো মিলে না, এরপরে ইমার্জেন্সি করাইছি, বহুত কষ্ট হয়ে যায়। ডাক্তার খুব সংকট, মানে ইমার্জেন্সি কয়েকজন আসেন, তারা দেখরা, কিন্তু ডাক্তারের সংকট আর কি, এর লিগে আমরা একটু অসুবিধার মধ্যে আছি। এদিকে স্বস্তি ফিরেছে রাজশাহী ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। 5 দফা দাবির প্রেক্ষিতে হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে কাজে যোগ দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে মিলছে নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা। শামীমা রহমান শাম্মী, এখন। আগামী মাসেই স্বাস্থ্য সুরক্ষা আইন পাশ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান খসরু। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জরুরি ভিত্তিতে 2000 চিকিৎসক নিয়োগের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিসিএস এর মাধ্যমে চিকিৎসকদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 থেকে বাড়িয়ে 34 করার জন্য সুপারিশ করা হয়েছে। পদোন্নতিযোগ্য বিশেষজ্ঞ বাংলাদেশের স্বাস্থ্য সেবা কাঠামোতে ছিল, যাদের পদের অভাবে পদোন্নতি দেওয়া হয়নি এবং তাদের বিরুদ্ধে তাদের প্রতি বৈষম্য করা হয়েছিল। যে শুধুমাত্র চিকিৎসকদের বিষয় নয়, নার্স সহ সকল স্বাস্থ্য সহকারী যে স্বাস্থ্যের যে অন্যান্য সহযোগী জনশক্তি, তাদের প্রত্যেকেরই যে সকল ক্ষোভ এবং পদোন্নতিজনিত সমস্যা ছিল সেগুলো এবং তাদের শূন্য পদে নিয়োগের জন্যও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। জমে উঠেছে ঈদের কেনাকাটা। নগরীর শপিং মল, বিপণী বিতান থেকে সকাল থেকে ভিড় করছেন ক্রেতারা। ঈদের কেনাকাটার খবর জানাতে মালিবাগের কান্ট্রি বয় শোরুম থেকে যুক্ত হচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, একটু আমাদেরকে জানাবেন কোন ধরনের পোশাকের চাহিদা এবার সব থেকে বেশি, আর দোকানিরা যারা রয়েছেন, বিক্রেতারা বিশেষ করে, তারা কি বলছেন? এরই মধ্যে ঈদ উল ফিতর কিন্তু মুসলিম উম্মার দুয়ারে করা দাঁড়ছে। বলা হয় যে এটি মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উদযাপন এবং বড় উৎসব। সেই উৎসবকে ঘিরে নিজেকে সাজাতে এবং নিজেকে বর্ণিল করে তুলতে কিন্তু নতুন পোশাকের বাড়তি কদর থাকে, চাহিদা থাকে। তো সেই দিক থেকে কিন্তু এরই মধ্যে শপিং মল, বিপণী বিতানগুলোতে কিন্তু ধীরে ধীরে ক্রেতা সমাগম হচ্ছে। আমরা তেমনটি সকাল থেকে দেখতে পাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছিলেন যে কি ধরনের পোশাকের চাহিদা রয়েছে ছেলেদের, আমরা একটি ছেলেদের আউটলেটে রয়েছি। এখানে মূলত ছেলেদের প্যান্ট, জিন্স থেকে শুরু করে গ্যাবার্ডিং শার্ট, পাঞ্জাবি সেগুলো রয়েছে। পাঞ্জাবির একটু ভ্যারিয়েশন রয়েছে, পাঞ্জাবির কালারে কিন্তু ভিন্নতা এসেছে, অর্থাৎ হাতের কাজের পাশাপাশি এমব্রয়ডারির যে পাঞ্জাবিগুলো সেগুলো কিন্তু ক্রেতার পছন্দের শীর্ষে রয়েছে। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, ক্রেতারা বলছেন যে দরদাম অন্য বছরের তুলনায় এবার
একটু নানা কারণে বেশি, তবে সেই নিয়ে কিন্তু আক্ষেপ রয়েছে কিন্তু ক্রেতাদের। ক্রেতারা বলছেন যে অন্য বছরের তুলনায় এবছর পণ্য পছন্দনীয় কিন্তু দাম কিছুটা হাতের নাগালে, যে কারণে পছন্দের পোশাক কিন্তু সংগ্রহ করতে হিমশিম খেতে হচ্ছে। ধারণা করা হচ্ছে যে সামনে যে রমজানগুলো রয়েছে সেই রমজানে কিন্তু বেচা বিক্রি বাড়বে। নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন বাহারি রঙের, বাহারি ডিজাইনের পণ্য পোশাক নিয়ে কিন্তু যে নানা শোরুমগুলো রয়েছে সেই শোরুমগুলো কিন্তু পসরা সাজিয়ে বসেছেন এবং ক্রেতারা আসছেন, ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন, পছন্দনীয় পোশাক কিন্তু ক্রয় করবার চেষ্টা করছেন। এবারে একটু বলে রাখি যে এই ফাল্গুন চৈত্রের যে বসন্তকাল, এই বসন্তকাল কিন্তু বেশ নাতিশীতোষ্ণ আবহাওয়া বাইরে, এই আবহাওয়ার মধ্যে কিন্তু কটন, লিলেন এর মধ্যে যে পোশাকগুলো রয়েছে সেগুলোর চাহিদা সবচেয়ে বেশি রয়েছে। এছাড়া বিক্রেতারা আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে এই যে আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যে হালকা যে লিলেন যে কুর্তি বা কামিজ যেগুলো রয়েছে সেই পোশাকের কদর কিন্তু বেশি। একটু ভিন্ন তথ্য দিয়ে রাখছি যে এ মাসের শুরুতেই রমজান শুরু হয়েছিল এবং এ মাসেই কিন্তু ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে, যেটি খুব বিরল এবং অনেক বছর পরে এমন একটি ঘটনা। বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে এই নিয়ে একটি বাড়তি উচ্ছ্বাস, আনন্দ কাজ করছে। যেহেতু আজ 12 রমজান, ধারণা করা হচ্ছে যে ধীরে ধীরে হয়তো সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হয়তো যে নগরীর যে বিপণী বিধানগুলো রয়েছে সেগুলোতে হয়তো বেচা বিক্রি বাড়বে। তো এই ছিল মিম আমার কাছে কান্ট্রি বয়ের যে শোরুম, সেই শোরুম থেকে সবশেষ তথ্য। মিম। জামায়াতে ইসলামীর বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জিখোজিন। সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত। এ সময় তাদের মধ্যে আগামী নির্বাচন সহ দ্বিপাক্ষিক নানান বিষয়ে আলোচনা হয়। পরে এক ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতে ইসলামী আগামী দিনে কেমন বাংলাদেশ দেখতে চায় সে বিষয়ে অবহিত করা হয়েছে রাশিয়ার রাষ্ট্রদূতকে। জানান, বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী রাশিয়া। এছাড়া 1971 সালে মুক্তিযুদ্ধে সহায়তার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানায় জামায়াত। বাংলাদেশের বর্তমান অনগোয়িং পরিস্থিতি, রাশিয়া বাংলাদেশ রিলেশনশিপ এবং ইনভেস্টমেন্ট, আগামী দিনে জামাত ইসলামী কী ধরনের বাংলাদেশ দেখতে চান এবং আমাদের আন্তর্জাতিক যে সম্পর্ক ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা দুটি বিষয়ে একমত হয়েছি যে বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্ট আরও বাড়বে, সাপোর্ট থাকবে। আবু সাইদ হত্যা মামলার সব আলামত জব্দের অনুমতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান প্রসিকিউটর গাজী MH তামিম। এর আগে গত বছরের জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে হত্যার ঘটনায় 4 জনকে আগামী 9 এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়, যেখানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আবু সাইদের ঘটনাটির তদন্ত প্রায় শেষ হওয়ায় 9 এপ্রিলের মধ্যে তদন্ত রিপোর্ট আদালতে দাখিল করা সম্ভব হবে। শিল্পাঞ্চলে গুজব ছড়িয়ে ভাঙচুর ও রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বৃহস্পতিবার সকালে গাজীপুরের শিল্প পুলিশের বিশেষ কল্যাণ সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন তিনি। ভাঙচুর চালানো হয় তাহলে আমরা সকল ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে যারা এরকম ধ্বংস করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং কোনোভাবেই রাস্তা অবরোধের মতো কোনো জনদুর্ভোগ সৃষ্টিকারী কাজ করা যাবে না। শ্রমিক ভাই বোনেরা, আপনারা দাবি আদায়ের জন্য রাস্তা আটকাবেন না, তাহলে লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগের কারণ হয়। আপনারা তাদের বছরের এই একটা উৎসব আয়োজনে, আনন্দযাত্রায় বিঘ্ন হয়ে দাঁড়াবেন না। নাটোরে ঈদ উৎসবকে কেন্দ্র করে জমতে শুরু করেছে প্রসাধনীর বাজার। বিদেশি প্রসাধনীর বদলে দেশীয় ব্র্যান্ডের পণ্য ব্যবহারে আস্থা রাখছেন নারীরা। রঙিন মেহেদি, পোশাকে আভিজাত্য ও সৌন্দর্যের বহিঃপ্রকাশে দেশের প্রসাধনীর প্রতি আগ্রহ বাড়ছে ক্রেতাদের। মাহবুব হোসেনের প্রতিবেদন।
ঈদ যত ঘনিয়ে আসছে ততই ভিড় বাড়ছে নাটোরের প্রসাধনীর বাজারে। উৎসব ঘিরে বিভিন্ন মার্কেট, শপিং কমপ্লেক্স ও দোকানগুলোতে বাহারি প্রসাধনীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। তবে এবার বিদেশি পণ্যের চেয়ে দেশীয় প্রসাধনীর মানে সন্তুষ্ট ক্রেতারা। অনেক সময় বিদেশি যখন প্রোডাক্ট আমরা না পাই তখন তো দেশি ব্যবহার করতেই হবে। বাংলাদেশি প্রোডাক্টের মধ্যে পন্স ফেস ওয়াশটা আর এখন চলতেছে আপনার রাঙাপড়ি নাইট ক্রিম, এটা অনেক ভালো। এটা যে মুখের ক্ষতি করে তা না, আমি এর আগেও ব্যবহার করছি, আসলে ফল পাইছি। বাজারে আসছি ফেস ওয়াশ কিনতে, আর হলো অলিভ অয়েল এগুলো কিনতে আসছি। বিদেশিগুলো নাই, তাই দেশি পণ্যই কিনেছি। নাটোরের সবচেয়ে বড় প্রসাধনীর মার্কেট উত্তরা সুপার প্লাজা। মার্কেটের অর্ধশত দোকানে দিনে রাতে চলে প্রসাধনীর পাইকারি ও খুচরা বিক্রি। দেশীয় পণ্যের মধ্যে নারীদের জন্য এখানে পাওয়া যায় মেহেদি, মাসাজ ক্রিম, স্ক্রাব, ফেস ওয়াশ, পাউডার সহ বিভিন্ন প্রসাধনী। মেহেদি আপনার বিদেশি মেহেদি নেহা চলতো, কাবেরি চলতো, সেগুলো আসতেছে না। এখন আপনার স্মার্ট চলবে, মমতাজ চলবে, এগুলো মেহেদি বেশি চলবে। কাস্টমার বেশি দেশি প্রোডাক্টগুলো যাচ্ছে, যেমন মমতাজের ফেশিয়ালগুলো বেশি চলতেছে এখন পার্লারে। আপনার মমতাজের মেহেদি টেহেদি, স্মার্ট মেহেদি, এগুলো সবগুলো অ্যাভেলেবেল বেশি চলতেছে। উৎসব ঘিরে শুধু শহরেই প্রসাধনী সামগ্রীর বিক্রি হচ্ছে শত কোটি টাকার। অন্যদিকে ডলারের মূল্য ও ভ্যাট ট্যাক্স বৃদ্ধি হওয়ায় বিদেশি পণ্যের আমদানিতে নিরুৎসাহিত ব্যবসায়ীরা। তবে দেশীয় প্রসাধনী ব্যবহারে উৎসাহিত করছেন ব্যবসায়ী নেতারা। বাণিজ্য মন্ত্রণালয় যদি এই দেশীয় পণ্যগুলোর প্রতি একটু সুনজর দেয়, তাহলে একটি দেশে বৈদেশিক পণ্য আমদানি না করে বরঞ্চ এই দেশীয় পণ্য বিদেশে রপ্তানি করে আয় করা সম্ভব। এবং আমাদের দেশে এবার ঈদে দেশীয় পণ্যের একটি বাজার অনেক বড় আকারভাবে দখল করেছে। আমরা যে পণ্যগুলো অন্যান্য ঈদে যে পরিমাণ বিক্রি করতাম, ঈদের পূর্বেই দেখা যাচ্ছে তার চাইতে বেশি এখন পর্যন্ত বিক্রি হয়ে গেছে। তো আশা করি আমরা দেশীয় পণ্যের বাজারটা ভালো মতো করতে পারবো। দেশীয় প্রসাধনীতে আস্থা রাখায় চাঁদ রাত পর্যন্ত জমজমাট বিক্রির আশা ব্যবসায়ীদের। এখন নাটোর। এবারে দেশের বাইরের খবর। যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি না হলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির বল এখন মস্কোর কোর্টে বলেও মন্তব্য করেন তিনি। এরই মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য রাশিয়া যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। এদিকে ইউক্রেনের সহায়তায় প্যারিসে একত্রিত হচ্ছে ইউরোপের বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। আরও জানাবেন তানভীর জনি। ট্রাম্পের উদ্যোগে অবশেষে থামছে রাশিয়া ইউক্রেনের দীর্ঘ ৩ বছরের যুদ্ধ। ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবটিকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে ইউক্রেন। এবার রাশিয়া রাজি হলেই যুদ্ধবন্ধের আলোচনার পথ খুলবে। যুক্তরাষ্ট্র বলছে, যুদ্ধ বন্ধ করে শান্তির পথ বেছে নেওয়া এখন নির্ভর করছে মস্কোর উপর। যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্য রাশিয়ায় যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ইউক্রেনের সঙ্গে দীর্ঘ ৮ ঘন্টার বৈঠকে কি বিষয় আলোচনা হয়েছে তা বিস্তারিত জানতে চায় মস্কো। সেগুলো বিচার বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় ক্রেমলিন। যদিও পুতিনের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছেন ট্রাম্প, আর পুতিন রাজি না হলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। I can do things financially that would be very bad for Russia. I don't want to do that because I want to get peace. I want to see peace, and we'll see. But in a financial sense, yeah, we could do things very bad for Russia. It would be devastating for Russia. গেল ডিসেম্বরে রাশিয়ার গুরুত্বপূর্ণ কুর্স্ক শহরের বেশিরভাগ অঞ্চল ইউক্রেন বাহিনীর দখলে চলে যায়। তবে সম্প্রতি রুশ হামলা জোরদার হওয়ায় পিছু হটতে থাকে ইউক্রেন সেনারা। তবে এখনও কুর্স্কের চারপাশ ঘিরে রেখে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে হুট করেই সামরিক পোশাকে সেখানে হাজির হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অবিলম্বে এই অঞ্চল পুরোপুরি রাশিয়ার দখলে আনার নির্দেশ দেন সেনাদের। এ সময় ইউক্রেনীয় সেনাদের সন্ত্রাসী বলেও আখ্যা দেন পুতিন। Положение вдоль линии государственной границы. И, конечно, нужно подумать, просил бы подумать в будущем и о создании зоны безопасности вдоль государственной границы. Об этом тоже нужно подумать. রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গেল 2 দিনে কুরস্কে 5টি ও দনেৎস্কে 2টি গ্রামের দখল নিয়েছে মস্কো। এছাড়া কুরস্কের কৌশলগত গুরুত্বপূর্ণ সাদজা শহর নিয়ন্ত্রণে নিয়ে রুশ পতাকা উড়ানো হয়। এদিকে রাশিয়ার শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রায় 90% সফলভাবে প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন। এদিকে ইউক্রেনের সহায়তায় ফ্রান্সের প্যারিসে বৈঠক করেছেন ইউরোপের বিভিন্ন দেশের প্রতিরক্ষামন্ত্রী। এরই মধ্যে ইউরোপের 15টি দেশ ইউক্রেনের জন্য নতুন নিরাপত্তা কাঠামো গঠনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ও নেটো কর্মকর্তাদের ডাকা হলেও আমন্ত্রণ জানানো হয়নি যুক্তরাষ্ট্রকে। তানভীর জনি, এখন বিশ্ব।
চ্যাম্পিয়ন্স লিগে বুধবার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় 3 দলের। সবশেষ শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে 8 নম্বর দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8-এ ওঠে রিয়াল মাদ্রিদ। আগেই কোয়ার্টারে উঠেছে আরও 4 দল। কোয়ার্টার ফাইনালের চূড়ান্ত লাইন আপ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফারহান এহসান। জমে উঠেছে ইউরোপের ফুটবল শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লিগ। 31 মে জার্মানি মিউনিখে বসবে 2025 আসরের ফাইনাল। বুধবার রাতেই চূড়ান্ত হয়ে গেল শেষ 8-এর লড়াই। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে 8 এপ্রিল রেকর্ড 15 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে আর্সেনালের বিপক্ষে। অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইন্টার মিলান। 9 এপ্রিল অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে পিএসজি। অপর ম্যাচে গতবার রানার্স আপ বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে বার্সেলোনা। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের এক ধ্রুপদী লড়াইয়ের ম্যাচে প্রথম মিনিটেই গোল করে এগিয়ে যায় অ্যাথলেটিকো মাদ্রিদ। 2 লেগ মিলিয়ে 2-2 সমতার পর ট্রাইবেকারের নাটকীয়তায় 4-2 গোলের জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ডাবল টাচ হওয়ায় বাতিল হয় হুলিয়ান আলভারেজের গোল। শেষ পর্যন্ত কপাল পুড়ে ডিয়েগো সিমিওনের শিষ্যদের। জাভির লেভারকুসেনকে পাত্তাই দেয়নি বায়ার্ন মিউনিখ। 2 লেগ মিলিয়ে 5-0 গোলে জিতে টানা ষষ্ঠ মৌসুমে কোয়ার্টার ফাইনালে উঠেছে 6 বারের শিরোপাজয়ীরা। নকআউট পর্বের প্রথম ধাপে বেনিফিকার বিপক্ষে 2 লেগ মিলিয়ে 4-1 গোলে এগিয়ে থাকায় শেষটা জায়গা করে নেয় 5 বারের ইউরোপ চ্যাম্পিয়ন বার্সেলোনা। 2 লেগ মিলিয়ে ফেইনুর্ডকে 4-1 গোলে হারায় ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। 120 মিনিটের লড়াইয়ে 1-1 সমতার পর টাই ব্রেকারে লিভারপুলের বিপক্ষে 4-1 গোলে জেতে পিএসজি। প্রথম পর্বে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া অলরেডদের বিদায় করে দেয় লুইস এনরিকের দল। লিলের বিপক্ষে 2 লেগ মিলিয়ে 3-2 গোলের জয় পায় বরুসিয়া ডর্টমুন্ড। ক্লাব ব্রুগের বিপক্ষে 2 লেগ মিলিয়ে অ্যাস্টন ভিলার জয় 6-1 গোলে। অন্য ম্যাচে পিএসবি আইনধোভেনকে প্রথম লেগে 7-1 গোলে উড়িয়ে দেওয়া আর্সেনাল ফিরতি লেগে ড্র করে 2-2। আগামী 15 ও 16 এপ্রিল হবে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ। ফারহান ইহসান, এখন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলছে নিয়মিত প্রেস ব্রিফিং। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। যে ধরনের চ্যালেঞ্জগুলো যেগুলো আসবে সেটা ফেস করার জন্য এখন থেকেই প্রিপারেশন নেওয়ার কথা মাননীয় চিফ অ্যাডভাইজার বলেছেন, এবং সেই অনুযায়ী অনেকগুলো পজিশন পেপার করা হয়েছে এবং এগুলো নিয়ে প্রিপারেশনও আমাদের অ্যাডুকুয়েট প্রিপারেশন নেওয়া হচ্ছে। আমরা বলতে পারি আমরা যখন 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন হবে, বাংলাদেশের আমরা ইন্টারন্যাশনাল মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বিজনেস এর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে, এবং এই বিষয়ে আজকে একটা স্পষ্ট ডিসিশন এসছে। আরেকটা হচ্ছে চিফ অ্যাডভাইজার, আপনারা জানেন যে চিফ অ্যাডভাইজার মহোদয় 26 তারিখে চায়না যাচ্ছেন, 4 দিনের সফর, 26, 27, 28, 29। সেখানে উনি বোয়া ফোরাম আছে ওদের ওইখানে, খুব এটা একটা নাম করা একটা কনফারেন্স এখানে হয়, পৃথিবীর অনেক লিডাররা এখানে আসেন, উনি ওখানে কথা বলেন, এবং আমরা এক্সপেক্ট করছি যে এই বোয়া ফোরামের বাইরেও চায়নার প্রেসিডেন্ট আমরা এক্সপেক্ট করছি যে ওনার একটা বায়োলেটারাল মিটিং হবে। আরও অন্যান্য অনেক কিছু মিটিং হবে, সেগুলো ইন ডিউ কোর্স অফ টাইম ফরেন মিনিস্ট্রি আপনাদেরকে জানাবে। যুক্ত হয়েছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইংয়ের ব্রিফিংয়ে। এর সাথে শেষ করব এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। মারা গেল মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশু। হাসপাতালে 2 সপ্তাহের জীবন মৃত্যুর লড়াইয়ের অবসান, প্রধান উপদেষ্টার শোক। সময় বাড়িয়েও সাগরে জ্বালানি অনুসন্ধানে বিদেশি কোম্পানির সাড়া মেলেনি। বাপেক্সকেই মজুত জানতে জরিপ চালানোর পরামর্শ। শ্যালো সির গ্যাসগুলো আনতে যে খরচ যাবে, ডিপ সির গ্যাসগুলো আনতে তার 2-3 গুণ খরচ যাবে। এই ক্যাটাগরির যে রিজার্ভ আছে অয়েল অ্যান্ড গ্যাস, সেইখানে তারা ইনভেস্ট করে। বিকেলে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব। কাল প্রধান উপদেষ্টার সঙ্গে উখিয়া ক্যাম্প পরিদর্শন, দ্রুত প্রত্যাবাসনের দাবি রোহিঙ্গাদের। এনআইডি ইসিতে রাখতে অনড় কর্মকর্তারা, না হলে বুধবার থেকে সারা দেশে 3 ঘন্টা বন্ধ থাকবে সেবা। পিলখানা হত্যার বিস্ফোরক মামলায় প্রায় 300 আসামির জামিন নিয়ে আদেশ বিকেলে। কেরানীগঞ্জে অস্থায়ী কারাগারের সামনে অপেক্ষায় স্বজনরা।
শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে হলে ভিজিট করতে হবে youtube.com/the/ekhon tv।